আব্বু, তুমি আমার জন্য একটা শাড়ি আনলে কেন? ভাবেও তো আছে, শুধু আমার জন্য শাড়ি আনাটা তোমার উচিত হয়নি। আমার ননদের মুখে এমন কথা শুনে আমি সহ সকালে অবাক। শ্বশুর তখন রাগে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, শোনো মেয়ের কথা, এমন মেয়ে আমি পেটে ধরেছি যে ভরা বাড়িতে নিজের বাপকে অপমান করছে। সকলের মুখে আমার ননদকে নিয়ে নানান কথা চলছে। কেউ কেউ ওকে অভদ্র, বেয়াদব ইত্যাদি বলে গালি দিচ্ছে। মেয়েটার চোখে পানি টলমল করছে। আমার ফুফু শাশুড়ি বেশ করুণ কণ্ঠে বললেন, ভাই দেখ, তুই কি মেয়ে জন্ম দিয়েছিস, একবার দেখ, বাড়ি ভরা লোকের সামনে 2 দিনের মেয়ের জন্য তোকে কি অপমানিত করলো। আর তোর এই ছেলের বউ মনে হয় ওকে কোনো তাবিজ কবজ করছে, না হলে কি কেউ ভাবির জন্য বাপের বিরুদ্ধে কথা বলে? বিয়ে বাড়িতে এমন অনেক লোক থাকে যাদের কাজ হলো 2 পক্ষকে ব্যালেন্স করে চলা। তেমনই একজন হলো আমার স্বামীর ছোট মামা। তিনি খুব সুন্দর ভঙ্গিতে আমার ননদকে বললেন, তোমার ভাবি তো বিয়েতে অনেক শাড়ি পেয়েছেন, তাই হয়তো তার জন্য আনেনি। তুমি এমন ব্যবহার না করলেও পারতে মামুনি, তুমি ঘরে চলে যাও। ওনার এমন কথায় মনে হলো কেউ হয়তো আছে পরিস্থিতি সামাল দিতে পারে, কিন্তু আমার ধারণা ভুল করে তিনি শ্বশুর আব্বুকে খোঁজা মেরে বলল, কিরে দুলা ভাই, মেয়েটাকে তো মানুষ করতে পারলেন না, সে বিগড়ে গেছে, কি আর করবেন বলেন, সবাই কপাল। আমার ননদ চুপচাপ সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। তারপর ঘরে দরজা আটকে রইল। আমার নাম মুনমুন, অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আম্মু আব্বু পছন্দ করে আলিফের সাথে বিয়ে দিয়েছেন। আরিফ চাকরি করে, আর ওদের বংশ নাকি ভালো। সকল কিছু খোঁজ খবর নেওয়ার পর আব্বু আম্মু আলিফকে আমার জন্য ভালো মনে করেছেন। এত সময় যার সাথে কথা হলো সে আমার ননদ আলিশা। আমরা প্রায় সমবয়সী। ও আমার থেকে 6 মাসের ছোট। আলিফ, আলিশা, শ্বশুর আর শাশুড়ি এবং আমি, এই 5 জনের ছোট্ট সংসার আমাদের। আমার বিয়ে হয়েছে আজ 3 দিন, আর এখনই এমন একটা ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। আলিশার জন্য খুব খারাপ লাগছে। শুনেছি ননদরা নাকি ভাবিলে সহ্য করতে পারে না, কিন্তু আলিশার এমন কাজ আমাকে কতটা মিথ্যে ভাবতে বাধ্য করছে। সকালে ঘটনার জন্য বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। বিকেলের দিকে সকল মেহমানেরা চলে গেলেন, কিন্তু তাদের আরও বেশি কয়েকদিন থাকার কথা ছিল। অফিসের জরুরি কাজের জন্য আলিফ আজ বাড়িতে নেই। সকাল থেকে কেউ কারোর সাথে কথা বলছে না। অন্যরা অনেক কানাঘুষা করেছিল বলে দুপুরে খাবার সময় শ্বশুর সোজা বলে দিয়েছিল, যাদের বাড়িতে বসে সমালোচনা করতে ভালো লাগছে তারা যেন চলে যায়। বিকেলে সকলেই চলে গেছে। সন্ধ্যার দিকে আলিফ আসতে শাশুড়ি মা আলিফকে বললেন, তোর বউ বাড়িতে আসার পরেই আবার মেয়েটার মাথার চিবিয়ে খেয়েছে। আজ বাড়ি ভর্তি লোকের সামনে কি অপমানটাই না করলো তোর আব্বাকে। আলিফ আমার দিকে একবার তাকিয়ে সোজা ওপরে ঘরে চলে গেল। আমাদের বিয়ে 3 দিন হলো। আলিফের সাথে আমার তেমন কথা হয়নি, আর না তো আমাদের ভিতর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয়েছে। ভদ্রতার খাতিরে যেমন কথা হয় তেমনই কথা হয়েছে, আর কথা বলার তেমন সময়ও পাইনি। আমি আলিফের পেছন পেছন ঘরে চলে আসলাম। শাশুড়ি মা তখন বিলাপ করছেন, তিনি কেমন ছেলে মেয়ে জন্ম দিলেন এই নিয়ে। আলিফ আমাকে দেখে ভদ্রতাসূচক হাসি হাসলো, তারপর নিজের কাজে মন দিল। কোনো কাজ না পেয়ে আমি আলিশার ঘরের দিকে গেলাম। কয়েকবার টাকার পর দরজা খুলল। চোখ মুখ ফুলে গেছে ওর, হয়তো সারাদিন কান্না করেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি করে রেখেছ নিজের হালটা? আসো তো, হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নিবে। আর আব্বুর উপর রাগ করো না, উনি হয়তো বুঝতে পারেনি। আর আমার তো বিয়েতে পাওয়া অনেক শাড়ি আছে। আলিশা আমার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসলো, তারপর বলল, জানো তো ভাবি, কিছু সম্পর্ক থাকে যা চাইলেও সুন্দর হতে পারে না হয়তো। তুমি খাবার বেড়ে রাখো, আমি আসছি। আলিশা হয়তো আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল, বলাটাও স্বাভাবিক। আমার জন্য ও কতটা গালাগালি শুনলো, আর সেই আমি ওর সাথে এমন ব্যবহার করলাম। নিজের বলা কথাগুলোর জন্য খারাপ লাগছে, কিন্তু কি করব, মুখ থেকে বের হওয়া কথা তো ফিরিয়ে নেওয়া যায় না। আলিশা ফ্রেশ হয়ে খাবার খেতে আসলো। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, বাহ, বেশ ভালোই তাবিজ করেছে তোকে। আমরা তো ডাকলাম তুই এলি না, আর এখন ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছিস। আলিশার চোখের কোণে স্পষ্ট পানি দেখা গেল। বাম হাত দিয়ে পানি মুছে খাবার খেতে লাগলো। এক হাতে পানির গ্লাস, অন্য হাতে ভাত। ও খাবার খাচ্ছে না, বরং পানি দিয়ে গিলছে। এমন সময় আরিফ এসে খেতে বসলো। শাশুড়ি মা দৌড়ে এসে ওকে সব দিতে লাগলেন। রাতের খাবার শেষ হওয়ার পর সকলে যার যার ঘরে চলে গেল। আমি আর আলিফ মুখোমুখি বসে আছি। আলিফ নিজের ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। কি বর আমার একটা, নতুন বিয়ে হচ্ছে, কোথায় একটু গল্প করব, একটু রোমান্স করব তা না, আমার সাথে কথা বলছে না। আগে থেকে ওর পরিচয় থাকলে ওর কোলের উপরে উঠে বসে থাকতাম এখন, কিন্তু আলিফকে আমি এখনও চিনি না ভালো করে। লজ্জা বলে একটা ব্যাপার আছে তো।
বিছানায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠতাম, ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে যেতাম। তবে ফজরের নামাজ বাদ দিতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ মুনাফিকদের জন্য কষ্টকর। কেউ না ডাকায় এই বাড়িতেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে গেলাম, কিন্তু আলিফ আর শাশুড়ি মায়ের কথা কানে আসা সেখানেই বরফের মতো জমে গেলাম। শাশুড়ি মা আলিফকে বলছে, তোর নবাবজাদির বউ এখনও ঘুম থেকে ওঠেনি। বাপের বাড়ি থেকে কি কাজের লোক নিয়ে এসেছে যে বসে বসে খাবে? শাশুড়ি মায়ের এমন কথায় আলিফ খুব বিরক্ত, মুখে একরাশ বিরক্ত নিয়ে বলল, দেখো মা, আমি এই মেয়েকে নিজের পছন্দে বিয়ে করিনি, এমনকি আমি ওকে দেখতেও যাইনি। তুমি আর বাবাই তো জোর করে বিয়েটা দিয়েছো। তাহলে আমার বউ করো কেন? ওই মেয়েকে আমি বউ হিসেবে মানিনি, কখনো মানবও না। শাশুড়ি মা আক্ষেপের সুরে বললেন, ওর বাপের 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1 টাকাও দেয়নি। সে সময় পুলিশের ভয় দেখিয়ে বিয়ে দিয়েছে, আবার দেনমোহর পরিশোধ করে দেওয়া লাগছে বিয়ের দিনই। তুই চাইলেই মেয়েকে ছেড়ে পছন্দের কাউকে থাকলে বিয়ে কর, আমরা আর কিছু বলবো না। আলিফের মুখে তখনও বিরক্তির ছাপ। আমাকে দেখে দুইজনে চুপ করে রইল। আমি কি বলবো বুঝতে পারছি না। এমন কথা আমি আগে জানতাম না, জানলে কখনো বিয়েতে রাজি হতাম না। বাবা মা আমাকে কোথায় পাঠিয়ে দিল? চোখের কোণে হাজারো অশ্রুকণা ভিড় করছে। গালে কারো হাতে স্পর্শ পেয়ে মুখ তুলে তাকালাম। আলিশা আমার চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিল। তারপর নরম গলায় বলল, তুমি যদি কারো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। আমি ওর কথা শুনে ওকে জড়িয়ে ধরলাম। এমন একজন মানুষ লাগে যাকে জড়িয়ে ধরে সবটা বলা যায়। আমার কথাগুলো শুনে আলিশা অবাক হয়ে বলল, তুমি সত্যি বলছো তো? আমি তো বিশ্বাস করতে পারছি না, ভাইয়া এমন। ওর কথা আমি কোনো উত্তর দিলাম না। কি বলতাম আর? কেউ তো নিজের আপন মা ভাই বাদ দিয়ে আমার কথা বিশ্বাস করবে না। আমি হলেও করতাম না। চুপচাপ ঘরে চলে গেলাম। আমার অবাধ্য চোখ থেকে পানি পড়েই যাচ্ছে, কিছুতেই কান্না থামাতে পারছি না। এমন সময় আলিফ ঘরে এলো। আলিফ আমার চোখে পানি দেখে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কি উত্তর দেবো ভেবে পাচ্ছিলাম না। অনেক সময় চুপ থাকার পর বললাম, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, কিছু ভালো লাগছে না। আরিফ আমার গালে হাত ডুবিয়ে দিল, তারপর আঙ্গুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিল। এই প্রথম হয়তো আলিফ আমাকে স্পর্শ করলো। কেমন একটা অনুভূতি হচ্ছে আমার। আলিফ তো আমাকে বউ হিসেবে মানবেই না, তাহলে এটা কি শুধুমাত্র সহানুভূতি? শাশুড়ি মা আর আলিফের বলা কথাগুলো মনে পড়তে চোখ থেকে আবার পানি পড়া শুরু হয়ে গেল। আলিফ চোখের পানি আবারও মুছে দিল, তারপর শান্ত গলায় বলল, এত কান্না করো কেন তুমি? তুমি কি বাচ্চা নাকি? বিকেলে রেডি থাকবো, অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব তোমার আব্বু আম্মুর কাছে। আব্বু আম্মুর কাছে যাব শুনে কিছুটা ভালো লাগছে, তবে ক্ষত এক জায়গায় আর অন্য জায়গায় মলম লাগালে কি হয়? তবুও আলিফের কথায় মাথা নাড়লাম। মায়ের সাথে আমাকে দেখা করতেই হবে। কেন এমন করে আমার বিয়ে দিল সেই কথা জানতে হবে। আমি কি ওদের বাড়ি বোঝা হয়ে গিয়েছিলাম নাকি? নিজের এমন চিন্তার মাঝে হঠাৎ খেয়াল করলাম আলিফ কেমন ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আলিফের চোখ এখন মুনমুনের মুখমণ্ডলের মাঝে সীমাবদ্ধ। কাঁধে মুনমুনের ঠোঁট গোলাপি রঙের হয়ে যায়, নাক চোখ লাল হয়ে ফুলে ওঠে। এক কথায় বেশ আকর্ষণীয় লাগে মুনমুনকে দেখতে। কিছু সময় নিজের করা কাজের জন্য নিজে লজ্জা পায় আলিফ, তারপর নিজের কাজে চলে যায়। মুনমুন অবশ্য এসব লক্ষ্য করেনি, সে তো আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত হয়ে আছে। সেদিনের পর থেকে শ্বশুর আব্বা আর আমার সাথে আর আলিশের সাথে কথা বলেনি। মাঝে মাঝে শাশুড়ি মার সাথে সামান্য কথা বলতে শুনেছি। নিজেকে যেন খাঁচায় বন্দি পাখি বলে মনে হচ্ছে, যার ইচ্ছে থাকলেও উড়ে বেড়ানোর উপায় নেই। দুপুরে রান্নাঘরে গেলে শাশুড়ি মা কাটা গলা বলে দিয়েছে, আমি যেন দুপুরে কাজ দেখাতে রান্নাঘরে না ঢুকি, তিনি একাই সব কাজ করে নিতে পারবেন। আমি আর কথা বাড়াইনি, সোজা ঘরে এসে শুয়ে আছি। কান্নার কারণে মাথাটা বড্ড যন্ত্রণা করছে। গোসল শেষ করে জোহরের নামাজ পড়ে নিলাম। তারপর আল্লাহর কাছে বিপদে সাহায্য করার জন্য বললাম। মাথাটা মনে হয় ফেটে যাবে। খাটে গিয়ে শুয়ে পড়লাম। কখন দু চোখের পাতা এক হয়ে গেল বুঝতেই পারলাম না। কারো চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। কিছু বোঝা না গেলেও এটা স্পষ্ট শুনতে পেলাম, আলিফ, তুই আবার একটা মেয়েকে বিয়ে করে আনলি? তোর না ঘরে নতুন বউ? এমন কথা কানে আসতে দৌড়ে গেলাম। আলিফের পাশে বৌদ্ধ সাজে একটা মেয়েকে দেখতে পেয়ে আমার কেমন লাগছিল বুঝতে পারছি না। সকালে আলিফ আমার সাথে কেমন ব্যবহার করলো, আর এখন বিয়ে করে নিয়ে এসেছে। তাই হয়তো আমাকে বাপের বাড়ি রেখে আসবে বলেছিল। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখলাম আলিশা। ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আলিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সত্যি বলতে এমন ননদ পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ হয়। আলিশা আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুমি কান্না করো না, আগে চলো নিচে গিয়ে ব্যাপারটা কি হয়েছে। কান্নার কারণে আমার হেঁচকে উঠে গেছে।
তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, গিয়ে দেখার কি আছে বলো? এখান থেকে দেখা যাচ্ছে তোমার ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আলিশা বেশ সিরিয়াস হয়ে বলল, যেন ভাবি আমার ভাই এতটাও খারাপ নয়। এই বিয়েতে ওর মত ছিল না, এটা আমি জানি, তবে তারও অনেক কারণ আছে। আর তুমি জানো তো, না জেনে কোনো ব্যাপারে অনুমান করা ঠিক নয়। তুমি হয়তো দেখছো মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, সাধারণ মস্তিষ্ক এমনটাই বলে। তবে আমাদের কোরআনের নির্দেশ মেনে চলা উচিত। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো না কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ বেশি তওবা কবুলকারী, অসীম দয়ালু। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো, কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যাচার। আর কারোর দোষ খুঁজে অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরকে ধোঁকা দিও না, আর পরস্পরকে হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আলিশার কথা শুনে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। তারপর কাঁপা কাঁপা পায়ে হেঁটে নিচে গেলাম। সেখানে সবাই ইচ্ছে মতো সমালোচনা করছে। আমাকে দেখে আলিফ কিছুটা বিব্রত হলো। তখন ওকে সকলে জবাবদিহিতা করছে। আলিফ বেশ রেগে বলে উঠল, ডোন্ট আই কেয়ার ফর এনিবডি। আমি কি তোমাদের তোয়াক্কা করি? আলিফের এই সামান্য কথায় সকলে চুপ হয়ে গেল। আলিফ তখনও জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি সকলের মাঝে আলিশার হাত ধরে দাঁড়িয়ে আছি। হাত ধরে দাঁড়িয়ে আছি বলতে আমার দাঁড়িয়ে থাকার শক্তিটুকু শরীরে পাচ্ছি না। বিয়ের পরে মেয়েদের কত স্বপ্ন থাকে, আমারও হাজার রঙিন স্বপ্ন ছিল, তবে তার বদলে এসব হচ্ছে। আলিফের প্রতি যে আমার ভালোবাসা আছে এমনটা নয়, কিন্তু একজন ডিভোর্সি মেয়েকে তার পরিবারকে নানান কথা শুনতে হয়। কোনো দোষ না থাকলেও লোকে নানান কথা বলে। তবে সত্যিটা না জেনে কি কাউকে নিয়ে কিছু বলা উচিত? একটা মেয়ে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরেই তো ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেয়। কেউ কেউ আবার পরকীয়া করে। তাই বলে সকলকে কি এক মনে করা উচিত? আজ আমি চলে গেলে কাল আমার আব্বু, ভাই, আমার পরিবারের লোকজন কেউ শান্তিতে রাস্তায় যেতে পারবে না। গেলেই লোকে নানান কথা জানতে চাইবে। কেন পারলো না আপনার মেয়ে সংসার করতে? আগে সম্পর্ক ছিল নাকি? ছেড়ে ভালো না? আরও কত কি? এইসব প্রশ্নের উত্তর দেওয়া যে কতটা কষ্টের তা যারা উত্তর দিয়েছে তারা জানে। আমার এমন সব চিন্তার মাঝে আলিফ বেশ সিরিয়াস হয়ে বলল, মুনমুন, তুমি আজ তোমাদের বাড়িতে যাবে তো? তাহলে রেডি হও। আমি বেশ ভয় পেয়ে গেলাম। হয়তো আজই এই বাড়িতে আমার শেষ দিন। আমার নিজের থেকে আব্বু আম্মুর চিন্তা হচ্ছে। ওনাদের মেয়ে 4 দিনও সংসার করতে পারেনি, এটা হয়তো ওনাদের মানতে কষ্ট হবে। আলিশা একটু খোঁচা মেরে বলল, ভাইয়া, এই আপুকে রেখে তুই চলে যাবি? আলিফ মনে হলো আলিশার কথাটা গায়ে মাখলো না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। আমিও মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, নতুন আপুকে রেখে চলে যাবেন? আলিফের মনে হয় আমার কথায় মেজাজ খারাপ হয়ে গেছে। ওর চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠেছে। তবু শান্ত গলায় বলল, আই উইল বি কোয়াইট এনাফ ফর ইউ কাম। আমি কি বলবো বুঝতে পারছি না। কি আজব লোক রে বাবা। আমি গেলেই হলো তার মানে? কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তবুও ঘরে গিয়ে রেডি হয়ে এলাম। নিজে আসতে দেখলাম পরিবেশ একদম ঠিক আছে। আলিফের সাথে নতুন মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সকলকে বিদায় জানিয়ে আলিফের সাথে বেরিয়ে এলাম। এখন কিছুটা ভালো লাগছে, কারণ আলিশা আসার সময় সামান্য 2 কথায় বলেছে, ভয় নেই, তোমার বর তোমারই আছে। তবুও আমি স্বস্তি পাচ্ছি না। আলিফদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশ দূরে, বাসে করে যাওয়া লাগে। অন্য যানবাহনে যে যাওয়া যায় না এমনটা নয়, তবে বেশিরভাগ লোকই বাসে করে যাতায়াত করে। আলিফও আমাকে নিয়ে বাসে চড়ে বসলো। বাসে ওঠার পর আমি একটা নিঃসংকোচে আবেদন করে বসলাম, আমি জানালার পাশে বসবো। আলিফ হাসি মুখে আমাকে জানালার পাশে সিটটা দিয়ে দিয়েছে। বাসে জানালার পাশে বসার মজাই আলাদা। কি সুন্দর বাতাস। তবে আজ আমি বিশেষ শান্তি পাচ্ছি না। হয়তো কোথাও একটা কাটা ফুটে আছে। শরীর বা মনে কোথাও কিছু হলে কোনো কাজ যে আগের মতো ভালো লাগে না, তা আমি আজ বেশ ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, আলিফের কাছে জিজ্ঞেস করলে কেমন হয় যে ওই মেয়েটাকে? কিন্তু সরাসরি জিজ্ঞেস করতে তো আমার কেমন লাগছে। কয়েকবার আলিফের দিকে তাকিয়েছিলাম প্রশ্নটা করতে, কিন্তু প্রতিবার সে আমার দিকে তাকিয়ে আছে দেখে আর জিজ্ঞেস করতে পারছি না। বুঝি না উনি কি আমার দিকে তাকিয়ে আছেন নাকি আমি তাকালে তাকাচ্ছে। সকল নীরবতা ভেঙে আলিফ আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে মুনমুন। কথাটা কেমন যেন বুকে গিয়ে লাগলো আমার। চমকে ওনার দিকে তাকালাম। খুব সুন্দর একটা হাসি ধরে রেখেছেন উনি ওনার ঠোঁটে। হাসলে যে কোনো মানুষকেই সুন্দর লাগে।
কিন্তু ওনাকে একটু বেশি সুন্দর লাগছে। ওনার গায়ের রং খুব একটা ফর্সা না, আবার উনিও খুব বেশি লম্বাও না, 5 ফুট 6 ইঞ্চি। তবুও আমার কাছে পৃথিবীর সবথেকে সুদর্শন পুরুষ মনে হচ্ছে। উনি হয়তো একমাত্র ব্যক্তি যাকে নিয়ে এই সকল চিন্তা করা আমার জন্য হালাল, তাই এমন মনে হচ্ছে। যে কোনো মেয়ের জন্য তার স্বামী সবথেকে সুদর্শন ও আকর্ষণীয়। আমার বেলাও তাই। কথাগুলো ভেবে নিজে লজ্জা পেলাম। এমন এক সমস্যার ভিতরও যে আমার এইসব প্রেমময় চিন্তা মাথায় আসছে, ব্যাপারটা ভাবতেই নিজের কাছে কেমন যেন লাগছে। তবু ওনার কাছে জানতে চাইলাম, আপনি আমাকে দেখলেন কোথায়? আমি তো এখন বোরকা হিজাব পরে আছি। এমনকি হিজাব দিয়ে আমার মুখটাও ঢাকা। তাহলে? আলেপ মুচকি হাসলো। এই ছেলেই কি শুরু করেছে কে জানে। এত হাসির কি আছে? আমার মনে আজ আবার বসন্ত শুরু হয়েছে মনে হয়। শুধু প্রেম জেগে ওঠে। আলিফ মুচকি হেসে বলল, তুমি কি জানো না, মুসলিম রমণীদের পর্দা করা অবস্থায় সব থেকে সুন্দর লাগে? নীল শাড়ি, খোলা চুল, এসব কিছু থেকেও বোরকা হিজাব পরলে মেয়েদের সুন্দর লাগে। শুধু আমরা নিজেদের দৃষ্টিতে অনুভব করতে পারি না, কারণ কেউ বিপদের সামনে এলে শয়তান তাকে সাজিয়ে দেখায়। আচ্ছা, একটা কথা বলো তো, একটা খোসা সহ কমলা বা একটা কলা সুন্দর, নাকি একটা খোসা ছাড়া কমলা বা কলা সুন্দর? আলিফের এমন কথা শুনে আমার ওকে কিছুটা ভালো মনে হলো। তারপর শেষ পর্যন্ত সাহস করে ওনাকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আপনি কি বিয়ে করেছেন? আলিফ আমার কথা শুনে হেসে গড়াগড়ি দিচ্ছে মনে হয়। নিজের কাজের জন্য এখন নিজের ওপরই রাগ হচ্ছে। কেন যে প্রশ্ন করতে গেলাম কে জানে। তবে এই প্রশ্নে এত হাসির কে আছে? অবশেষে আলিফ হাসি থামিয়ে বলল, অবশ্যই আমি বিবাহিত। কেন, তোমার কি মনে হচ্ছে? নেও ঠেলা। আমি তো ওই মেয়ের কথা জানতে চাইলাম, কিন্তু উনি তো মনে হয় আমার কথা মনে করে বলছেন। আমার এক হাত দিয়ে অন্য হাতের নখগুলো নিয়ে টানাটানি করছি আর এসব ভাবছি। আলিফ হয়তো ভাবছে যে আমি বিব্রত বোধ করছি, তাই আমার ধারণা সঠিক প্রমাণ করে উনি বলে উঠল, আচ্ছা মুনমুন, বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় যদি বউ প্রশ্ন করে যে আমি বিয়ে করেছি কি না, তাহলে কি কেউ না হেসে পারে বলো? ওনার এমন শান্ত সুরে কথা বলা দেখে আমি সাহস করে প্রশ্ন করলাম, আমি না ওই আপুটাকে কি বিয়ে করেছেন? আরিফ এত সময় পর বিয়ে করেছেন প্রশ্নটার মানে বুঝতে পারলো। তারপর কিছু বলতে যাবে এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। উনি ফোনটা বের করে নাম্বারটা দেখে রিসিভ করলেন। আমাকে এক আঙ্গুল দেখালেন, মানে বোঝাতে চাচ্ছেন যে 1 মিনিট আমি কথা বলে তোমাকে ব্যাপারটা বলছি। কথা শুনে মনে হচ্ছে ওনার অফিসের কল, কী সব মিটিং ফিটিংয়ের কথা বলছে। আমার এইবার খুব বিরক্ত লাগছে। ফোনটা বাজার আর সময় পেল না। মনের মধ্যে খচখচ করছে, না জানি উনি কি বলেন। আমার অস্থিরতা দেখে মনে হচ্ছিল আমি ওনার প্রেমে পড়ে গেছি। না হলে এত চিন্তা হওয়ার তো কথা না। ওনার 1 মিনিট 30 মিনিটেরও শেষ হচ্ছে না, কী সব বকে যাচ্ছেন তখন দিয়ে। আর ভালো লাগে না। আমি এখন অনেক বেশি বিরক্তি হচ্ছি। সারা রাস্তা কি উনি এই ফোনে বকবক করে কাটিয়ে দেবে? ফোনটা বের করে ফেসবুক থেকে গল্প পড়া শুরু করলাম। বসে থাকতে আমার অনেক বেশি রাগ হচ্ছে। একটা গল্প পড়া শুরু করলাম, স্বামী স্ত্রী গল্প মনে হয়। আমার জীবনটাও তো গল্প, তাই নয় কি? গল্পটা এমন, বাসরাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না, শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি হেসে বললাম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দেব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? পারো। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলেছিল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না, আমিও দেব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে। কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি হয়, তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো মানিব্যাগে রেখে দেয়। গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে। রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার। 1 মিনিট, এইগুলো তো আমার ডায়েরির পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কী করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল,
আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছো যে সবসময় পড়তে ইচ্ছে করে, তাই ছিঁড়ে নিয়েছি। তুমি রাগ করো না, সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে, কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না শোনাবো আমার। আমি রাগ দেখে চলে গেছিলাম। বিকেলে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট, গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিল। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু, তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসলো। সে পাশে বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। সবাই ভালোবাসি বলে আর আপনি বিশ্বাস করি বলেন কেন? ভালোবাসার রং বদলে যেতে পারে, কিন্তু বিশ্বাস বদলায় না। হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের, আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে যে ভালোবাসে তোমায়, তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে। কিছুদূর পড়া শুরু করে পারলাম না, রাস্তা শেষ। আলিফ আমার হাত ধরে নিয়ে বাস থেকে নেমে গেল। ওনার জ্বালায় তাড়াতাড়ি করতে গিয়ে গল্পটাও হারিয়ে গেল। খুব রাগ হচ্ছে এখন।